অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হয়েছে মিরপুরে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার। গতকাল দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এদিন রাষ্ট্র ও আসামি পক্ষ নিজেদের দাবির প্রেক্ষিতে চূড়ান্ত যুক্তি আদালতে তুলে ধরেন। আগামীকাল 7 জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। রাষ্ট্রপক্ষের 17 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের জন্য এই তারিখ ধার্য করেন। পাশবিক এই ঘটনায় আসামির মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা মুক্তি পাবেন সোহেল ও তার স্ত্রী। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ, যাদের অধিকাংশই আসামির প্রকাশ্য মৃত্যুদণ্ড কামনা করেছেন। অন্যদিকে রামিসার পরিবারের লোক থেকে এলাকাবাসী সকলের দাবি, রামিসার সমপরিমাণ কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক সোহেল ও তার স্ত্রীকে। চলুন এবার দেখে আসা যাক ধর্ষণ, হত্যা এবং হত্যাকারীকে পালিয়ে যেতে সহায়তাকারীর কি শাস্তির বিধান রয়েছে আইনে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে ওই নারী বা শিশুর মৃত্যু ঘটে, তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া দণ্ডবিধি 1860-এর 302 ধারা অনুযায়ী সরাসরি হত্যার শাস্তি হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড। আর 376 ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যখন কোনো অপরাধে ধর্ষণ এবং হত্যা উভয় অভিযোগই প্রমাণিত হয়, তখন আদালত এই ধারাগুলোর সমন্বয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। সে হিসেবে আসামি সোহেল রানার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবীও তেমনটাই প্রত্যাশা করেছেন। অন্যদিকে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে ইচ্ছাকৃতভাবে আশ্রয় বা লুকিয়ে রাখার অপরাধে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার দণ্ডিত করার বিধান রয়েছে। অপরাধের সাজা যাবজ্জীবন হলে আশ্রয়দাতার 3 বছর কারাদণ্ড হতে পারে। সে হিসেবে আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্নার সাজা নির্ভর করছে মূল আসামির সাজার উপর। 1 জুন সোমবার আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন। আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। গত 24 মে ট্রাইব্যুনাল 2 আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। 19 মে সকাল 9:30টার দিকে রামিসা ঘর থেকে বের হলে স্বপ্ন তাকে কৌশলে তার ফ্ল্যাটের ভেতরে নেয়। সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং আশেপাশের অন্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় লোকজন আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন লাশ এবং মাথা রুমের ভেতরের একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। এছাড়া তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আসামি সোহেল রানাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় 20 মে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। নৃশংস এই ধর্ষণ ও হত্যাকাণ্ডে কি শাস্তি পান আসামিরা, সেটাই এবার দেখার অপেক্ষা।
রামিসার পরিবার, এলাকাবাসী এবং দেশ জুড়ে ক্ষুব্ধ মানুষের প্রত্যাশা এই মামলায় এমন দৃষ্টান্তমূলক রায় হবে যা ভবিষ্যতে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে। আগামীকাল ঘোষিত হতে যাওয়া রায় শুধু একটি পরিবারের ন্যায় বিচারের প্রশ্ন নয়, বরং সমাজে আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।